গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছো। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব, জিও পলিটিক্স থেকে, আন্তর্জাতিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ফেনোমেনাই বলতে পারি। মূলত একটু ঘুরিয়ে বললে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর রাজনীতির, আন্তর্জাতিক রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আলোচ্য বিষয় কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। আমরা আজকে জানবো এই ঠান্ডা লড়াই কি ছিল, হোয়াট ইজ কোল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রাশিয়া পশ্চিমী পুঁজিবাদী শক্তিগুলোর সঙ্গে জোট বেঁধেছিল অক্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধের তারা একে অপরের সহযোগী হিসেবে অক্ষ শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে যেটা দেখা গেছে যে বিভিন্ন বিষয় নিয়ে পশ্চিমী শক্তিগুলির সঙ্গে সোভিয়েত রাশিয়ার মতানৈক্য লক্ষ্য করা গেছে। এখান থেকে শুরু হয়েছিল পারস্পরিক অবিশ্বাস এবং সেখান থেকে বিদ্বেষ। এই পারস্পরিক অবিশ্বাস এবং বিদ্বেষের কারণে উভয়ের মধ্যে দূরত্ব ক্রমাগত বাড়ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় তথা আন্তর্জাতিক রাজনীতির যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে ইউরোপের যে সাবেকি শক্তি যেগুলো ছিল, যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এরা ধরাশায়ী হয়েছে কিংবা দুর্বল হয়ে পড়েছে। পরিবর্তে বিশ্বে দুটো শক্তি পরাশক্তি বা সুপার পাওয়ার হিসেবে উঠে আসে। একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া, অন্যটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, এই দুটি শক্তিধর রাষ্ট্র, দুজনের রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক, চরিত্রগতভাবে দুই মেরুর বলা যেতে পারে। এই যে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সমগ্র বিশ্ব দুটো শক্তি শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী পুঁজিবাদী শক্তিগুলি, বিশেষত পশ্চিম ইউরোপের গণতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রগুলো, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি। অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপের যে সাম্যবাদী দেশগুলো, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সোভিয়েত মদতেই গড়ে উঠেছিল, সেই রাষ্ট্রগুলো, যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া ইত্যাদি রাষ্ট্র। বলছি এই যে সাম্যবাদী শক্তি শিবির এবং পুঁজিবাদী শক্তি শিবির, বিশ্বে দুটো শক্তি শিবিরে বিভক্ত হয়ে যাওয়া আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে তাত্ত্বিকরা একে বলেছেন বাইপোলার পলিটিক্স বা বাইপোলারিজম। বাংলায় এর পরিভাষা করা হয়েছে দ্বিমেরু রাজনীতি বা দ্বিমেরু কেন্দ্রিকতা। উল্লেখ্য, এই যে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি, এই রাজনীতিকেই মার্কিন তাত্ত্বিক তথা সাংবাদিক ওয়াল্টার লিপম্যান 1947 খ্রিস্টাব্দে তার দি কোল্ড ওয়ার গ্রন্থে ঠান্ডা যুদ্ধ বলে উল্লেখ করেন। লক্ষণীয় যে এই যে পরস্পর বিরোধী দুটো শক্তি শিবির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী ধরে, অর্থাৎ 5 দশক ধরে একে অপরের বিরুদ্ধে এমনভাবে অবস্থান করেছে যেন একটা যুদ্ধের বাতাবরণ, যুদ্ধময় একটা পরিবেশ সমগ্র সময় ধরে বিরাজ করছিল। বলছে এই যে যুদ্ধময় পরিবেশ, অথচ প্রত্যক্ষ কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, একেই আমরা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলব। বলছে এই যে যুদ্ধময় পরিবেশে প্রত্যক্ষ যুদ্ধ হচ্ছে না, এই সময়টাতে দুটো শক্তি কি করেছিল? এই দুটো শক্তি এই সমগ্র সময় ধরে যেটা করেছিল যে নিজেরা প্রত্যেকেই নিজ নিজ প্রভাবাধীন অঞ্চল বৃদ্ধি করতে সচেষ্ট ছিল, অর্থাৎ চাইছিল আরো বেশি রাষ্ট্রের সহযোগিতা, নিজের শিবিরে আরো বেশি রাষ্ট্রকে যোগ করে নিতে তারা সবসময় সচেষ্ট ছিল। অর্থাৎ এই দুটো শক্তি চেয়েছিল সমগ্র বিশ্ব জুড়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে।
এর জন্য কোনো কোনো তাত্ত্বিক বলতে চেয়েছেন যে সাম্যবাদ এবং পুঁজিবাদ এই দুটি আদর্শের আড়ালে বাস্তবিক পক্ষে এই দুটো বিশ্ব শক্তি চেয়েছিল সমগ্র বিশ্ব জুড়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে, অর্থাৎ আধিপত্য প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য ছিল। যাই হোক, এ বিষয়ে দৃঢ়তার সঙ্গে কিছুই আমাদের পক্ষে অন্তত বলা সম্ভব নয়। এছাড়াও এই সময় আন্তর্জাতিক রাজনীতির যে গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করা গেছে যে দুটো শক্তি পরস্পরের বিরুদ্ধে কখনোই সামনাসামনি লড়াইতে নামেই ঠিকই, কিন্তু এরা বেশ কিছু প্রক্সি যুদ্ধ অর্থাৎ প্রক্সি ওয়ার করেছে। সেটা কিভাবে? যে এক্ষেত্রে উল্লেখ্য যে এরা দুটো শক্তি ইউরোপীয় এবং আমেরিকার শ্বেতাঙ্গ প্রভাবিত এলাকার বাইরে তৃতীয় বিশ্বের কোনো স্থানীয় লড়াইকে কেন্দ্র করে কিংবা তৃতীয় বিশ্বের নবলব্ধ স্বাধীনতা বা স্বাধীনতা সংগ্রামে ব্যস্ত কোনো দেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে এই দুই পরাশক্তি একে অপরের বিরুদ্ধে পরোক্ষ লড়াইয়ে মত্ত হয়েছে। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি কোরিয়ার কথা, ভিয়েতনামের কথা, মিশরের কথা। এই যে প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে পরোক্ষ যুদ্ধ বা প্রক্সি ওয়ার দীর্ঘ সময় ধরে বিভিন্ন রণক্ষেত্রে তারা লিপ্ত হয়েছিল, পাশাপাশি তারা নিজের প্রতিরক্ষার কথা চিন্তা করে সমগ্র সময় ধরে চালিয়েছে একেবারে যুদ্ধ উন্মাদনার ন্যায় অস্ত্র তৈরির কাজ। দেখা যাবে এই ঠান্ডা লড়াইয়ের সময়কালে একে একে দুই পরাশক্তির কাছে পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা এবং উন্নত প্রযুক্তির সব ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে। শুধুমাত্র কি তাই, পাশাপাশি তারা মহাকাশ গবেষণায় লিপ্ত হয়েছে এবং এমন একাগ্র চিত্তে লিপ্ত হয়েছিল যে মহাকাশ গবেষণাও এই সময় এই দুই পরাশক্তির রেষারেষিতে দ্বন্দ্বে বহুদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। মানুষ চাঁদে পৌঁছেছিল, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল। এত কিছুর পরেও কিন্তু দুটো শক্তি সামনাসামনি কখনো লড়াই করেনি বা লড়াইতে নামেনি। কেন? দুটো শক্তি সচেতনভাবে বুঝেছিল যে এরা যেভাবে শক্তিধর হয়ে উঠেছে, মারণাস্ত্রের সম্ভার এরা যেভাবে তৈরি করেছে, যদি সামনাসামনি প্রত্যক্ষ যুদ্ধে এরা লিপ্ত হয় তাহলে সারা পৃথিবী একটা ভয়ঙ্কর ধ্বংসের মুখোমুখি চলে আসে। তাই তারা একেবারে সচেতনভাবে প্রত্যক্ষ যুদ্ধকে এড়িয়ে গেছে। আমরা বলতে পারি যে এই ভয়ঙ্কর মারণাস্ত্রের আবিষ্কার এই দুটো শক্তিকে যুদ্ধ থেকে এই দীর্ঘ সময় ধরে নিরস্ত্র রেখেছিল, অন্তত প্রত্যক্ষ যুদ্ধ থেকে। অর্থাৎ দীর্ঘ 5 দশক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী শিবির এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী শিবিরের মধ্যে যে এই যে যুদ্ধময় চাপা উত্তেজনা বিরাজ করেছিল, যাকে অনেকে স্নায়ু যুদ্ধও বলেছেন, এই চাপা উত্তেজনা যুদ্ধময় পরিবেশকেই আমরা ঠান্ডা লড়াই বলে উল্লেখ করব। মোটামুটি পরিষ্কার? এই বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হবে যদি আমরা ঠান্ডা লড়াইয়ের জেনেসিস অর্থাৎ কোন প্রেক্ষাপটে কোন ঘটনাক্রমের মধ্য দিয়ে ঠান্ডা লড়াইটা ঠিক দুই পরাশক্তির মধ্যে জমে উঠেছিল সেই জায়গাটার আলোচনাটাকে ক্লিয়ার করে নিতে পারি, তাহলে আরো বেশি পরিষ্কার ধারণা তৈরি হবে। সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সুতরাং সঙ্গে থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে।